হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেন মাইন্ডিয়া। আজকে আমরা আলোচনা করব অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস নিয়ে, যেটাকে সংক্ষেপে বলা হয় ALS। এটা একটি জটিল নার্ভের রোগ। এই ব্যাপারে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিখ্যাত ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। নমস্কার। আজকের বিষয় হচ্ছে অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে এই অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা যেটাকে আমরা সংক্ষেপে বলি ALS, এটা এটা আপনারা আমাদের একটু যদি বিস্তারিত বলেন, মানে এটা ব্যাপারটা কি, রোগটা আসলে কি? হ্যাঁ, রোগটা আসলে বড় একটা নাম তো, অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোটর নিউরন ডিজিজ, MND এর একটা পার্ট, একটা বিশেষ ধরনের মোটর নিউরন ডিজিজ। আরো অনেক আছে, তার মধ্যে এটা একটি। তো এটা আসলে একটা প্রগ্রেসিভ ডিজিজ এবং এটা হচ্ছে একটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ, মানে নার্ভ সেল গুলো ড্যামেজ হয় এতে। এবং এফেক্ট করে মূলত আমাদের বডির সমস্ত জায়গার নার্ভ সেলস গুলো, বিশেষভাবে ব্রেনের এবং স্পাইনাল কর্ডের নার্ভ সেলস গুলোতে ড্যামেজ হয় এই রোগটাতে। এবং তার মানে বুঝতেই পারছেন, প্রাইমারিলি তখন কি হবে না, সেল ডেথ হবে, নিউরনস গুলো, মোটর নিউরনস গুলো ডেথ হতে শুরু করবে। হলে কি হবে, আমাদের যে ভলান্টারি মাসেল আছে, যে মুভমেন্টের মাধ্যমে আমরা সমস্ত অ্যাক্টিভিটিস করি, সেগুলোর কিন্তু কন্ট্রোল গুলো নষ্ট হয়ে যাবে। ফলে সেই কাজগুলো মানুষ আর করতে পারবেন না, সমস্যা তৈরি হবে ভীষণ ভাবে। এটাই হচ্ছে সংক্ষেপে অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। আচ্ছা, তো আমরা জানলাম যে ALS বা অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, যেটা একটা জটিল নার্ভের রোগ, সেটা আসলে কি? তো এইবার ডাক্তারবাবু, আপনি যদি আমাদের একটু বলেন যে এই রোগের লক্ষণগুলো কি কি, মানে কি দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ALS হয়েছে? তো এই যে এক্ষুনি বলছিলাম যে নার্ভ সেল যদি ড্যামেজ হতে শুরু করে, নার্ভ রুট গুলো যদি ড্যামেজ হতে শুরু করে, তাহলে প্রথমেই, কেননা মাসেল গুলোর ভেতর দিয়ে তো নার্ভ পাস করেছে, তাহলে মাসেল উইকনেস শুরু হবে। এবং এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু মানে মাংসপেশির যে শিথিলতা, উইকনেস প্রচন্ড পরিমাণে আসবে। এবং বিশেষভাবে আসবে আমাদের হাতে এবং পায়ে, আর্মস অ্যান্ড লেগস, হাতে পায়ে কিন্তু আমরা বেশি এই লক্ষণ দেখি। এবং তখন কি হয় না, কতগুলো কাজ করতে পেশেন্টের খুব অসুবিধে হয়। মানে ধরুন হাঁটাচলা করতে অসুবিধে হয়, তারপরে ধরুন কোনো জিনিস অবজেক্ট তুলবেন, লিফট করবেন, তাতেও তার অসুবিধে হয়। এমনকি কথা বলাতেও কথা জড়িয়ে যায়, স্পিকিং প্রবলেম শুরু হয়, এগুলো হয়। এছাড়া এই ডিজিজের ক্ষেত্রে স্পেশাল ভাবে মাসল ক্র্যাম্প, মানে মাংসপেশির খেঁচুনিও দেখা যায়। এবং যেটাকে আমরা বলি না, সূচ ফোটানোর মতো যন্ত্রণা হয়, টুইচিং পেন, সেই যন্ত্রণাও দেখা দেয়। এবং এটাকে আমাদের নিউরোলজি টার্মে আমরা বলি ফ্যাসিকুলেশন বা টুইচিং। এই ফ্যাসিকুলেশন হচ্ছে গাইডলাইন সিমটম যে এটা ALS এর লক্ষণ। তো যেহেতু মোটর নিউরন গুলো ডিজেনারেশন হচ্ছে, ফলে এই মাসল ক্র্যাম্প এবং মাসল টুইচিং দেখা দেবে, মাসল উইকনেসের পাশাপাশি। এছাড়াও একটু আগে বললাম যে কথা বলতে অসুবিধা হবে, তো পাশাপাশি খাবার গলাধকরণ করতে, সোয়ালোইং করতে কিন্তু অসুবিধা হবে, ব্যথা করবে। হ্যাঁ, মানে খাবার গিলতে পারবে না, কষ্ট হবে সহজে। এবং সোয়ালোইং এর পাশাপাশি ব্রিদিং ডিস্ট্রেস শুরু হবে। এবং ব্রিদিং ডিস্ট্রেস শুরু হবে, সোয়ালোইং প্রবলেম হবে, মানেই হচ্ছে কিন্তু স্পিচ ক্ল্যারিটি তখন নষ্ট হয়ে যাবে। এবং তার কারণে স্পিকিং এর যে একটা ডিফিকাল্টি তৈরি হয়, যেটাকে আমাদের ভাষায় বলা হয় ডাইসআর্থিয়া বলে একটা সমস্যা দেখা দেবে, যেটা হচ্ছে ডিফিকাল্টি ইন স্পিকিং। এছাড়াও ডাইসফ্যাজিয়া বলে একটা জিনিস দেখা দেবে, সেটা হচ্ছে ডিফিকাল্টি সোয়ালোইং, মানে খাবার গিলতে, খাবার গলাধকরণ করতে ভীষণভাবে অসুবিধা হবে। এছাড়াও আমরা অনেক পেশেন্ট এখন আমাদের কাছে আসেন, তো তাদের রেসপিরেটরি যে মাসেলস আছে, শ্বাস প্রশ্বাস নেওয়ার যে মাসেল গুলো আছে, সেটাও এতটা উইক হয়ে যায়, সেটার কারণে কিন্তু এই ব্রিদিং ডিস্ট্রেসটা চলে আসে, যার কারণে নিঃশ্বাস প্রশ্বাস নিতে খুবই অসুবিধা হয়। এবং কোনো কেস সাম্প্রতিক অতীতে আমি এমন পেশেন্টও পেয়েছি যাদের মাসেল অ্যাট্রফি হয়ে গেছে, মানে মাংসপেশি শুকিয়ে গেছে। অ্যাট্রফি কথা মানে হচ্ছে ওয়েস্টিং, পুরো শুকিয়ে যাওয়া। এটা হচ্ছে একদম মানে কিনোট সিমটমস অফ অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। মূলত এগুলোই, এই মাসেল উইকনেসের মাধ্যমেই এই সিমটম গুলো এইভাবে কিন্তু আসে অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিসে। ওকে, তো আপনার কথা শুনে যেটুকু আমি বুঝলাম, এটা অত্যন্ত জটিল একটা রোগ, তাই না? তো এর কি কোনো ট্রিটমেন্ট আছে?
ট্রিটমেন্ট আছে। তার আগে আমি যেটা বলি যে কারণের কথাই আসে। কারণ হচ্ছে কিরকম না, একেবারে মানে প্রমাণিত কারণ এখনো আবিষ্কৃত নয়, কিন্তু অনেক ধরনের মতবাদ উঠে আসে, কেননা নিরন্তর গবেষণা চলছে বিশ্বজুড়ে। তো সেই সবের আলোকে আমি নিজেও রিসার্চের সঙ্গে যুক্ত, তো সেই সব আলোকে যেগুলো আমরা দেখতে পাই যে জিন মিউটেশনের কারণে সম্প্রতি কিছু মতামত উঠে এসেছে। C9 বলে একটা জিন আছে, বা F72 বলে একটি জিন আছে, পাশাপাশি SOD1 নামের একটি জিন আছে। এই 3টি জিন এদের মিউটেশন হওয়ার কারণে এবং পাশাপাশি যদি বডিতে নিউরোটক্সিনস প্রচুর পরিমাণে জমে তার কারণে কিন্তু এই অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এই MND-র এই ধরনটিও কিন্তু মানুষের শরীরে দেখা দিতে পারে। কখনো কখনো শোনা যায়, আগেও বলা হতো এটা, যে ট্রমেটিক ইনজুরিজ, কোন আঘাত এমন ভাবে এত বড় ট্রমার মাধ্যমে হলো যেটার কারণে ব্রেনের এমন এমন এরিয়াগুলো শ্রিঙ্ক করতে শুরু করলো বা সমস্যা হতে শুরু করলো, যেখান থেকে কিন্তু এই নিউরোডিজেনারেটিভ ডিজিজ ALS চলে আসতে পারে। আপনি বলছিলেন যে ট্রিটমেন্ট, তো একেবারে ট্রিটমেন্ট অবশ্যই এই রোগের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আছে। 100% কিওর করা না গেলেও এই রোগীকে 6 থেকে 12 মাসের মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসায় 60 to 70-80% ভালো রাখা যায়, এবং সেটা ইররিভার্সিবল, মানে সেটা চেঞ্জ হবে না, সেই যতটা ইমপ্রুভমেন্ট হবে সেটা থাকবে, এবং তাই নিয়ে রোগী তার রেস্ট অফ হিজ অর হার লাইফ তিনি সুন্দরভাবে বাঁচতে পারবেন। তো প্রসঙ্গক্রমে বলি যে ম্যানেজমেন্ট কিছু আছে কিনা। ওষুধ তো হোমিওপ্যাথিতে আমি গাইডলাইন হিসেবে জাস্ট ইনফরমেশনাল পারপাস কিছু বলবো আপনাকে। তো ম্যানেজমেন্ট ALS এর কিছু আছে, তো কিছু ফিজিক্যাল থেরাপি আছে। মানে ধরুন এক্সপার্ট যারা ফিজিক্যাল থেরাপি এক্সপার্ট, তাদের কাছে সেশনগুলো নিতে হবে। করলে তারা কি করবেন না, তারা মাসেল স্ট্রেংথের, যেহেতু মাসেল উইকনেস থেকে সব হচ্ছে, মাসেল স্ট্রেংথের ব্যাপারে গাইড করবেন, মাসেল ফ্লেক্সিবিলিটি কি করে বাড়বে সেগুলো নিয়ে শেখাবেন, এবং মাসেলের মোবিলিটি কি করে বাড়বে সেগুলো তিনি শেখাবেন। এবং তার মাধ্যমে কিন্তু যে মাসেল অ্যাট্রফি, মাসেল শুকিয়ে যাচ্ছে, সেগুলো অনেকটা চেঞ্জ হবে, এবং মাসেল কোঅর্ডিনেশনও বাড়বে। ফলে এই ফিজিক্যাল থেরাপি কিন্তু ভীষণভাবে, কেন ওষুধ ছাড়া সবসময় সব রোগের কিন্তু কিছু ম্যানেজমেন্ট থাকে। তো এরকম একটা জটিল রোগ, কিন্তু এই থেরাপি যদি নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণভাবে মানুষ যারা এই রোগে ভুগছেন ALS এ তারা উপকৃত হবেন। এছাড়াও আছে অকুপেশনাল থেরাপি আছে। অকুপেশন থেরাপিতে মূলত মানে নর্মাল যে ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে অসুবিধা হয় পেশেন্টের, সেগুলোকে ফোকাস করে সেগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা হয় অকুপেশনাল থেরাপির মাধ্যমে। কিছু চেঞ্জেস দেখানো হয়, এবং সেখানে অ্যাসিস্টিভ কিছু ডিভাইস ইউজ করা হয়, কিছু চেঞ্জেস, কিছু টেকনিক্স, কিছু অ্যাডাপটিভ টেকনিক্স, কিছু মডিফিকেশনস পদ্ধতিগুলোর মাধ্যমে শেখানো হয়, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেশেন্টের মাসেল টোন ইমপ্রুভ করতে ভীষণভাবে সাহায্য করে, মাসেলের মোবিলিটি বাড়ে। আচ্ছা, আর একটু আগে যেমন সিম্পটমই আমি বলছিলাম যে এই যে স্পিচের প্রবলেম হয়, তাহলে অবশ্যই স্পিচ থেরাপি কাজে লাগবে। তো স্পিচ থেরাপি, ইন্ডিভিজুয়ালাইজড স্পিচ থেরাপি এবং যে টেকনিক্স গুলো আছে সেগুলো কিন্তু স্পিচ ক্ল্যারিটি বাড়াতে, স্পিচ কোয়ালিটি ইমপ্রুভ করতে, হোর্সনেস অফ ভয়েস ঠিক করতে, বা এই যে সোয়ালোইং, খাবার গিলতে যে প্রবলেম হচ্ছে সেই মাসেলগুলোর স্ট্রেংথেনিং করতে কিন্তু ভীষণভাবে কাজে লাগে। এবং পাশাপাশি স্পিচ থেরাপিস্টের সঙ্গে যদি কিছু ডায়েটারি মডিফিকেশনস করা হয়, যার ফলে খাবারগুলো যাতে তিনি সোয়ালো করে খেতে পারেন, মানে খাবার সময় যেন চোখট হয়ে না গিয়ে গলাতে আটকে না যায়, অ্যাসপিরেশন না হয়ে যায়, সেগুলোও কিন্তু স্পিচ থেরাপিস্টরা শিখিয়ে দেবেন। এছাড়াও ব্রিদিং এক্সারসাইজ কিছু করতে হবে এই পেশেন্টের, সেও কিন্তু চেস্ট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে। এই ব্রিদিং এক্সারসাইজ, লাং ফাংশন ক্যাপাসিটি, এই যে শ্বাসকষ্টের কথা বলছি হয়, তো লাং ফাংশন ক্যাপাসিটি ইমপ্রুভ করতে সাহায্য করবে, এবং ব্রিদিং ডিস্ট্রেস কাটাতে সাহায্য করবে, রেসপিরেটরি ইনফেকশনস যেগুলো থাকবে সেগুলো ইমপ্রুভ করতে, মানে সেগুলো কাটিয়ে উঠতে ভীষণভাবে সাহায্য করবে। নিউট্রিশনাল সাপোর্ট কিছু নিতে হবে এই ধরনের পেশেন্টদের। হাই প্রোটিন, হাই ক্যালোরি খাবার প্রচুর পরিমাণে দিতে হবে, এবং খাবার গিলতে যেহেতু কষ্ট হয় তাহলে সেমি সলিড খাবার বা ঘন লিকুইড খাবার বানিয়ে খাওয়াতে হবে, এগুলো চিন্তা করতে হবে। হাই প্রোটিন মিলস দিতে হবে, যাতে কম খাবার খেয়ে অনেক পরিমাণে
শরীরের মধ্যে যা যা প্রয়োজন সেগুলো মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন সবগুলো তিনি পেয়ে যান। এগুলো নিউট্রিশনাল সাপোর্টের মাধ্যমে নিতে হবে। এছাড়াও ম্যানেজমেন্টে দেখুন এতগুলো কথা, এছাড়াও অ্যাসিস্টিভ কিছু ডিভাইস আছে, সেগুলো হচ্ছে ALS পেশেন্টদের জন্য খুব কাজে লাগে। সেটা হচ্ছে হুইল চেয়ার ইউজ করা যায়, ওয়াকার ইউজ করা হয়, মোবিলিটি এইডস এখন অনেক ধরনের বাজারে এসছে, সেগুলো এক্সপার্টের তত্ত্বাবধানে সেগুলো কিনে সেগুলো বাড়িতে ইউজ করা যায়। কমিউনিকেশন ডিভাইসও প্রচুর চলে এসছে স্পিচ ইমপ্রুভমেন্ট করার জন্য, মানে স্পিচ জেনারেটিং ডিভাইসেস যেগুলোকে বলা হয়, সেগুলোও কিন্তু বাজারে পাওয়া যায়। এবং কিছু আই ট্র্যাকিং সিস্টেম এসছে, যে ডিভাইসগুলো ব্যবহার করতে পারলে পেশেন্টের কথা বলার প্রসেস ইমপ্রুভ হবে, স্পিচ যে ইম্পেয়ার্ড হয়েছিল সেগুলো ঠিক হয়ে যাবে। এবং এই ইকুইপমেন্টগুলো খুব কস্টলিও নয়, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, পেশেন্ট ফ্রেন্ডলি এবং সেফও। ফলে এগুলো যথাযথ ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে যদি করা যায় তাহলে খুব ভালো। সবশেষে এই ম্যানেজমেন্টে আরো একটা কথা আমরা বলি, পেশেন্টের থেকে আমরা যেটা পাই যে তারা এতটাই জীবন সম্পর্কে বিতস্পৃহ হয়ে যান যে এত বড় রোগ হয়েছে আর হয়তো বাঁচবো না বেশি দিন, এই ভাবনায় ভাবিত হয়ে তাদের ইমোশনাল হেলথের কিন্তু খুব প্রবলেম হয়। তো ইমোশনাল সাপোর্ট দেওয়া দরকার সেই ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কাউন্সেলিং করতে বলি আমরা, মানে সোশ্যাল সাপোর্ট যেটাকে আমরা বলি ইমোশনাল ভ্যালিডেশন, যে না ভয়ের কিছু নেই, চিকিৎসা আছে, এত সুন্দর সুন্দর ম্যানেজমেন্ট রয়েছে, লাইফস্টাইল মডিফাই করে সুন্দরভাবে কিন্তু এই রোগ থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব এবং সুস্থ সুন্দর জীবনযাপন করা সম্ভব, সোশ্যালাইজ করে বাঁচতে পারবেন। খুব আশ্বস্ত হলাম আমরা সবাই, এত কঠিন একটা রোগ এবং এইভাবে সমাধান করা যায়। তো আমি আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাইছি, সেটা হচ্ছে যে এই রোগে কি কোনো বয়স আছে, মানে জেনারেলি কোন বয়সে এটা দেখা যায়? বেশি বয়সেই হয়, মানে বয়স্কদের রোগ 50, 60, 70 এরকম বয়সেই হয় মূলত। ছোটদের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না, কিন্তু সাম্প্রতিক কালে তো বুঝতেই পারছেন যে নার্ভের এই কঠিন রোগগুলো, মানে আমি বলবো পার্কিনসন ডিজিজ, মোটর নিউরন ডিজিজ, ALS, মাল্টিপল স্ক্লেরোসিস, এই ধরনের রোগগুলো 30-35 বছরের মানে মেল ফিমেল এমন মানুষেরও কিন্তু আস্তে আস্তে দেখা দিচ্ছে। আমার মনে হয় এনভায়রনমেন্টাল যে পলিউশন, তারপরে খাবারের ভেজাল, আরো অন্যান্য যেসব আমরা কারণে অকারণে মুড়ি মুরগির মতো ওষুধ নিয়ে নিচ্ছি, ছোট ছোট কারণে অ্যান্টিবায়োটিক, তো সেগুলো কিন্তু রোল প্লে করছে। এনভায়রনমেন্টাল পলিউশন ভীষণ ভাবে দায়ী আমাদের দেশে। তো এগুলো থেকে সচেতন হয়ে মানে লাইফস্টাইলটাকে সুন্দরভাবে রাখতে পারলে তবেই কিন্তু এই রোগ থেকে খানিকটা মানে রোগের প্রকোপ থেকে মুক্ত থাকা সম্ভব হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে ALS এই জটিল একটা নার্ভের রোগ, কিভাবে আমরা তার ম্যানেজমেন্ট করতে পারি, কিভাবে তার ট্রিটমেন্ট করতে পারি এবং কিভাবে আমরা সুস্থ হয়ে জীবনযাপন করতে পারি। আজ ট্রিটমেন্ট পার্টে যেটা একটু জাস্ট বলেই শেষ করব, সেটা হচ্ছে যে একটু আগে বলছিলাম যে হোমিওপ্যাথিতে এর খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে ম্যানেজ করার জন্য। এই যে স্পিচ ক্ল্যারিটির প্রবলেম, খাবার গিলতে পারার সমস্যা, মাসল উইকনেস, এগুলো কিন্তু কাটিয়ে ওঠা যায় খুব তাড়াতাড়ি। তো 6 থেকে 12 মাসের চিকিৎসায় অনেক বছর এই ট্রিটমেন্ট করছি আমি, প্রায় 24 বছর। তো অনেক পেশেন্ট দেখছি, অনেকাংশে ভালো করা সম্ভব। অনেক পেশেন্টকে অনেকটা ভালো করা যায়, কোনো পেশেন্টকে কিছুটা করা যায়। তো সেক্ষেত্রে আমি নির্দিষ্টভাবে কয়েকটা গাইডেন্সের জন্য, মানে এটা ফর ইনফরমেশনাল পারপাস, আমি ট্রিটমেন্টের যেন মানে সেলফ মেডিকেশন কারোকেই আমি এনকারেজ করি না, কখনোই আমরা করি না, কেউই করি না আমরা। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা বলি যে আপনি আপনার নিউরোলজিস্টকে দেখিয়ে, হোমিওপ্যাথিতে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের কাছে গিয়ে আপনি ট্রিটমেন্ট নেবেন। তো আমি প্র্যাকটিস করতে করতে প্লাম্বাম মেটালিকাম নামের একটি ওষুধ, এইটার হাই পোটেন্সি কিন্তু এই অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিসে খুব ভালো কাজে লাগে। এর 10M পোটেন্সি, প্লাম্বাম মেটালিকাম 10M পোটেন্সি, প্রতিদিন একটা করে ডোজ যদি মাস 3 কন্টিনিউ করা হয়, এবং তার পাশাপাশি আরেকটি ওষুধ আছে কিউপ্রাম মেটালিকাম, এটার 1M পোটেন্সি যদি রাত্রিবেলা শোয়ার সময় 1 ডোজ করে নেওয়া যায়, এটাও 3 মাস যদি কন্টিনিউ করা হয়, তাহলে অনেক লক্ষণ, মাসল উইকনেস, এই ডাইসআর্থিয়া, এই ডাইসফ্যাজিয়া, এগুলো কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসবে। এবং কমপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে, কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে প্লাম্বাম মেটালিকাম, কিউপ্রাম মেটালিকামের কথা আমি বললাম। তো পাশাপাশি কমপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে খুব তাড়াতাড়ি রোগের বিভিন্ন লক্ষণগুলো, কষ্টদায়ক লক্ষণগুলো নিয়ন্ত্রণ করার জন্য ফসফরাস, এই ওষুধটি ফসফরাস 30, এই ওষুধটি প্রতিদিন একটা করে ডোজ যদি নেওয়া যায় মাসখানেক, তাহলে কিন্তু অ্যাকিউট স্টেজের যে সমস্যাগুলো পেশেন্টের হয় সেগুলো থেকে অনেকাংশে মুক্তি মেলে। এবং
খুব তাড়াতাড়ি রোগ লক্ষণ উপশম সব পেশেন্টই চাইবেন। যখন রোগ লক্ষণ জটিল হয়ে যায়, কষ্টের পরিস্থিতি হয়, তখন ল্যাথাইরাস স্যাটাইভাস বলে একটি মাদার টিংচার আছে। এই মাদার টিংচারটি 20 ফোঁটা করে দিনে 2 বার হাফ কাপ জলে মিশিয়ে সকাল বিকেল যদি 15 দিন বা 21 দিন খাওয়া যায়, তাহলে রোগের প্রাথমিক পর্যায়ে হোক বা মধ্যবর্তী পর্যায়ে হোক রোগ লক্ষণ উপশমে, যন্ত্রণা উপশমে ভীষণভাবে কাজে আসে। তো এই চিকিৎসা পাশাপাশি ম্যানেজমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশন করে কিন্তু এই অ্যামাইওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস থেকে অনেকাংশে পেশেন্টরা ভালো থাকতে পারে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ডাক্তারবাবু আমাদেরকে ওষুধও বলে দিলেন, কিন্তু তার সাথে সাথে এটাও আপনারা মনে রাখবেন যে সেলফ মেডিকেশন কিন্তু কখনোই ঠিক নয়। আপনারা যদি ওষুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের দেখিয়ে তাদের পরামর্শ মতো ওষুধ ব্যবহার করবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই গুরুত্বপূর্ণ কোনো একটি আলোচনায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।